দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ভোটের প্রতিপক্ষ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ভূমিকা না করে আলোচনার দিকে যাচ্ছি। শুরুতে একটু জামাল ভাইয়ের কাছে যেতে চাই। জামাল ভাই, এনসিপির নেতৃত্বে নতুন জোট আসতেছে, সেই জোটে একটি অংশ একসময় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, আবার তারা বেরিয়ে এনসিপির সঙ্গে যাচ্ছে। সব মিলিয়ে এই যে রাজপথের যেই পরিস্থিতি, জোটের যে সমীকরণ, সেই সমীকরণে কি বিএনপি একটু চাপে আছে? না, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে একাধিক প্রার্থী প্রত্যেক আসনে রয়েছে। সুতরাং যারা একসময় যুগপৎ আন্দোলন করেছিল তারা অনেকেই বিএনপির কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে না। তারা যেহেতু আমাদের অনেক প্রার্থী রয়ে গেছে, আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের একটা দিক রয়েছে, সেসব দিক থেকে হিসাব মিলিয়ে যদি কেউ দেখে যে কোথাও থেকে একটু বেশি আসন পাওয়া যায়, এই হিসাব তো সব দলই মিলায়। সুতরাং সেই হিসাবে যারা অন্য কোনো জোটে যাচ্ছে, আমরা মনে করি বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতন্ত্রকে সবসময় স্বাগত জানায়। আপনি জানেন আমরা বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদের আবির্ভাব হয়েছে। সুতরাং এই গণতান্ত্রিকভাবে যত জোট দল যত বেশি হবে, তত নির্বাচনটাও অনেকটা কম্পিটিটিভ হবে এবং সবাই নির্বাচনের মাঠে নির্বাচনকে আনন্দমুখর করে তুলতে পারবে। সেই হিসাবে আমরা সবসময় নতুন নতুন দলগুলোকে স্বাগত জানাই এবং গণতান্ত্রিক যে ভাবে যে নির্বাচন আমাদের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে, গত 17 বছর ভোট দিতে পারেনি, এবছর যেমন বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, তারাও গত 17 বছরে নির্বাচন করতে পারেনি। 2018-তে আমরা একটা মহাজোট করেছিলাম, সেখানে আমাদের অনেক প্রার্থীকেই নির্বাচন করতে দেওয়া হয়নি। সেই হিসাবে আমাদের প্রার্থীরা তো নির্বাচন করতে চায় এবং প্রত্যেক আসনেই যেহেতু আমাদের একাধিক প্রার্থী রয়েছে, অনেক সময় জোটের মন যুগিয়ে আমরা তাদেরকে আশানুরূপ ফলাফল বা আশানুরূপ প্রার্থী দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেকেই যেতে পারে, সে ব্যাপারে আমরা তাদেরকে স্বাগত জানাই যদি তারা অন্য কোনোভাবেও কোনো জোটের সঙ্গে গিয়ে সংসদে আসতে পারে। এবং শুধু আসন ভাগাভাগির খেলা নাকি বিএনপির সঙ্গে আসলে রাজনৈতিকভাবেই তাদের মতের মিলটা অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, বিষয় কি এমন? না, এখন আমি এরকম এখন পর্যন্ত কোনো দলই তাদের রাজনৈতিক বিরোধ আমাদের সঙ্গে দেখাননি। কোথাও তারা মনে করতেছে যে কিছু আসন বেশি পাওয়া যায় কিভাবে, সেই দিক থেকে কেউ হয়তো বা হিসাব মিলাচ্ছেন। আর জোটের মধ্যেও আমাদের সঙ্গে যারা রয়েছে, একই আসনে একাধিক জোটের প্রার্থী রয়েছে, সেই দিক থেকেও তারা হিসাব করতেছে যে কোনো জোটকে যদি আমরা কোনো আসন দেই তাহলে তারা কোথাও তারা হয়তো বা সেই আসনটি পাবে না, যে কারণে অন্য কোনো দল থেকেই আসনটি পাওয়ার জন্য তারা অন্য জোটে যোগ। একটু জয়নাল আবেদিন শিশির আপনার কাছে আসতে চাই। জয়নাল আবেদিন শিশির, আগামীকালকে আপনাদের যে জোটটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এই জোটের বিষয়ে জানার অনেক কিছু আছে। তো শুরুতে একটু একেবারে সরলভাবে জানতে চাই, এই জোটটি নির্বাচনের মাঠে কাকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বেছে নেবে? বিএনপি নেতৃত্বাধীন যে জোট নাকি জামাত নেতৃত্বাধীন জোট? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এখন প্রকাশের সকল দর্শক শ্রোতাকে। আসলে যে জোটের কথা বলা হচ্ছে, এখনও এনসিপি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলগতভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। হয়তো বিবৃতি আসবে এবং দলের শীর্ষ নেতারা এখন পর্যন্ত আলাপ আলোচনার মধ্যে রয়েছেন এবং দলের শীর্ষ নেতাদের মুখ থেকে হয়তো জিনিসগুলো আসবে। কিন্তু আমরা যেগুলো শুনতে পাচ্ছি, দলের শীর্ষ নেতারা বিভিন্ন সময় গণমাধ্যমকে যে বলেছেন, আসলে এইটা নির্বাচনী কোনো অ্যালায়েন্স না বা আপনার আসন কেন্দ্রিক কোনো অ্যালায়েন্স না। এটা টোটালি হচ্ছে জুলাইকে ধারণ করার, জুলাইকে আরও বেশি কাজে লাগানোর বা সংস্কার, নির্বাচন এবং বিচার, এই তিন চারটে জিনিসকে প্রাধান্য দিয়ে এই জোটটি মূলত হচ্ছে। এবং এখানে স্পষ্ট করে দলের কিছু শীর্ষ নেতারা বলেওছে, অন্যান্য দলেরও বলেছে, তারা বলেছে এরকম যে এই জোটে আসলে যে এই জোটের সাথে একসাথে ইলেকশন করতে হবে, ব্যাপারটা এরকম না। এই জোটে যারা শরিক হবেন তারা দলগতভাবে অন্য কারোর সাথে অ্যালায়েন্সও করতে পারেন, দর কষাকষিতে যেতে পারেন। সমীকরণটা কিভাবে মিলবে জোট আপনাদের সঙ্গে আবার নির্বাচন? এটা কোনো রিজিড কোনো সিদ্ধান্ত এখানে নেওয়া হয় নাই। মূলত হচ্ছে বিচার, সংস্কার এবং যে নির্বাচন, সকল কিছুকে এখানে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো সেই অর্থে এটা বলতে পারেন যে আপনার জুলাই কেন্দ্রিক একটা জোট।
এটা নির্বাচন কেন্দ্রিক কোনো জোট না। নির্বাচনে তাহলে এনসিপি একাই থাকছে, বিষয়টা কেমন? এনসিপির যে দলের ভিতরে যে আলোচনা এবং দলের যে বিভিন্ন বডি রয়েছে, সেখানে হচ্ছে আমরা স্পষ্ট করেছি আমরা বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমরা ঐক্য করতে প্রস্তুত, ভোট করতে, জোট করতে কোনো সমস্যা নাই। বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমরা রাজনীতি করতে ইচ্ছুক, কিন্তু আমরা দলের মধ্যে যে আলোচনা বেশিরভাগ চাচ্ছেন। সঙ্গে আমরা শুনেছি যে বিএনপি থেকে এনসিপি 20টি আসন চায়, 10টি আসন চায়, 18টি আসন চায়, নানা গল্প শোনা গেছে। এখন কি তাহলে বিএনপির সঙ্গে আপনারা আসন ভাগাভাগিতে না পেরে উঠতেই কি এই ধরনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে এনসিপি, নাকি? আমরা কখনোই বিএনপির সাথে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে কখনো আমরা আসন চাইনি। হয়তো অনানুষ্ঠানিক অনেক কথাই হতে পারে রাজনীতিতে, কিন্তু আমাদের দলে যে আনুষ্ঠানিক যে বিবৃতি সেখানে বলা হয়েছে আমরা যে কারোর সাথে জোট করতে পারি, কিন্তু দলের বেশিরভাগ নেতাকর্মী তৃণমূল চাচ্ছে এককভাবে ইলেকশন করতে। এখন পর্যন্ত দলের নেতাকর্মীরা এককভাবে ইলেকশন করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আমাদের যে মনোনয়নপত্র যে বিক্রি, আপনি হয়তো জেনে থাকবেন, আমাদের প্রায় 1500 মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সারা দেশের অসংখ্য মানুষ যারা রাজনীতিতে একদম নতুন বা তারা আশা দেখছেন রাজনীতি করে, তারা পর্যন্ত আমাদের দলে যোগ দিয়েছে। আপনার কাছে আসবো আবার, একটু জামাল ভাইয়ের কাছে আবার যাই। জামাল ভাই, যে সামগ্রিক পরিবেশ রয়েছে এখন, আপনি বিএনপির পক্ষ থেকে এখনকার কয়দিন আগেও আমরা বিএনপি নেতাদেরকে নির্বাচন নিয়ে নানা ধরনের আশঙ্কা করতে শুনেছি। এখন কি আশঙ্কাটা একটু কমে আসলো কিনা? কি অবস্থা দেখছেন এখন? না, নির্বাচন নিয়ে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন ঠেকানোর কথাও বলেছে যারা এখন ভোটে আছে। কিন্তু আসলে আমাদের দেশের মানুষ গত 17 বছর ধরে একটা নির্বাচনের অপেক্ষায় আছে, যেহেতু মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই হিসাবে আমাদের মানুষের যে পালস, সেটা বোধহয় রাজনৈতিক দলগুলো বুঝে গেছে। সেই হিসাবে এখন আমরা মনে করতেছি সকল রাজনৈতিক দলই, যেহেতু তারা ভোটের দিকে, ভোটের মাঠে অনেকটাই এগিয়ে গেছে, এবং কোনো রাজনৈতিক দল যারা একসময় ভোট ঠেকানোর কথা বলেছে, তারা তাদের পুলিং এজেন্টদের ট্রেনিং দেওয়া শুরু করেছে। তাদের নির্বাচনে বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী ঘোষণা হয়েছে এবং তারা ব্যাপকভাবে মাঠে কাজ করতেছে। আমরা যেহেতু মাঠে আছি, তখন যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একসময় দেখেছিলাম যে তারা বাংলাদেশে পিআরের আগে কোনো নির্বাচন হতে দেবে না, এরকম কথাবার্তা বলেছিল, এই মুহূর্তে তারা নির্বাচনের মাঠেই আছে। এবং যেহেতু দেশের মানুষ একটি নির্বাচন চাচ্ছে এবং একটি নির্বাচিত সরকার চাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে যারা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রামে আছে, তারা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনী মাঠেই বেশি মনোনিবেশ করছেন। এবং খুব দ্রুতই নির্বাচনী তফসিল ঘোষণা হলেই নির্বাচনের মাঠটা আরও বেশি উন্মুক্ত হয়ে যাবে এবং মানুষ তখন দেখতে পারবে নির্বাচনের যে আনন্দ উৎসব মুখর নির্বাচন আমরা করতে চাই, সেটা শুরু হয়ে যাবে। জি, জনাব আব্দুল শিশির, এই পর্বের শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগেও আমরা এনসিপি নেতাদেরকে বলতে শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে না। এনসিপি নেতারা বারবার এই কথা বলেছেন, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার এই কথা বলতেন, আপনারাও সেই বক্তব্যকে অন করতেন। এখন এনসিপির নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, আপনারা কি বলছেন এখন? আমরা আসলে দলগতভাবে আমরা সবসময় নির্বাচনের পক্ষে ছিলাম। আমরা বলেছি যে যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে যদি 2 মাস 1 মাস আগে যদি ফেব্রুয়ারি মানে আপনার জানুয়ারিতে বা ডিসেম্বরে করা যায়, আমাদের সমস্যা নাই। আমরা চেয়েছিলাম যে জুলাই সনদ এবং একটি নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন, এবং আমরা শুরু থেকে বলে এসেছি। বিএনপির পক্ষ থেকে এগুলো সবসময় মানা হয় নাই, যার কারণে আমরা বলতে বাধ্য হয়েছি যে আগে এগুলো না দিলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচনে মানব না। তো একটা জায়গায় তো এখন সবাই মিলে আসছে, ফেব্রুয়ারিতে যে এখন ফেব্রুয়ারি ইলেকশন আত্মবিশ্বাসের সাথে বলা হতো, আমরা ফেব্রুয়ারি আত্মবিশ্বাস কি আগের জায়গায় আছে নাকি একটু? আমরা এটা তো একজন নেতার ব্যক্তিগত পলিটিক্যাল রেটরিক থাকতে পারে, কিন্তু আমরা দলগতভাবে কি বলেছি সেটা হচ্ছে আপনার দার্তব্য। এখন আমরা যেটা মনে করি, বাংলাদেশের সকল দল নির্বাচনমুখী হয়েছে, বরং এনসিপি আরো বেশি নির্বাচনমুখী হয়েছে। এনসিপি শুরু থেকেই বলেছে এবং বলেছে যদি নভেম্বরে ইলেকশন দেন আমাদের কোনো সমস্যা নাই, আমরা শুরু থেকে বলেছি। বরং আমরা মনে করি লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পরে কি ঘটেছে আসলে আমরা জানি না, তখন পরে শুনি উনি বারবার আসতেছেন 1 মাস পরে। এই বিষয়ে আপনার কাছে আরো কথা, এখন আমি যে জিনিসটা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করি, জিনিসটা হচ্ছে দেখেন, প্রতিপক্ষের 11 জন প্লেয়ার মাঠে চলে আসছে, বিএনপিরও 10 জন চলে আসছে, কিন্তু বিএনপির ক্যাপ্টেন আসতেছে না, যার কারণে রেফারি এখনো ফু দিতে পারতেছে না খেলাটা শুরু হওয়ার জন্য। আমি মনে করি তারেক রহমান যদি তাড়াতাড়ি আসেন, নির্বাচনের সংখ্যা কেটে যাবে, এবং উনি যদি আসতে দেরি করেন নির্বাচনে নেগেটিভ প্রভাব পড়বে। আর উনি যদি না আসেন তাহলে নির্বাচন পিছিয়ে যায় কিনা
আমি আশঙ্কা বোধ করছি। জি, এই ক্যাপ্টেন আর কত দেরি করবেন আসলে এই বিষয়ে জানতে চাইবো জামাল ভাইয়ের কাছে, তবে সেটি বিরতির পর। দর্শক, সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করব ভোটের প্রতিপক্ষ নিয়ে। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ভোটের প্রতিপক্ষ নিয়ে। বিরতির আগে জয়নাল আবেদীন শিশির বলছিলেন যে বিএনপির ক্যাপ্টেন এখনও ভোটের মাঠে নামছেন না, ফলে ভোট দেরি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। জামাল ভাইয়ের কাছে প্রশ্ন, আসলে ক্যাপ্টেন আসতে আর কত দেরি? আসলে যেটা আপনি বলেছেন, আমার সহ আলোচক যা বললেন, আসলে আমাদের ক্যাপ্টেন কিন্তু সবসময় আমাদের মাঝেই আছেন। 2018 সাল থেকেই উনি আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন এবং এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা সবসময় তাকে কাছে পাচ্ছি। মানে নির্বাচন পর্যন্ত কি এভাবে ডিজিটালি? আমি তা শেষ করতেছি যে উনি প্রতিদিনই আমাদের সঙ্গে কথা বলতেছেন এবং প্রতিদিনই আমাদেরকে উনি কাজ করাচ্ছেন। আমরা আপনি জানেন যে উনি দীর্ঘদিন ধরেই ওখানে ছিলেন, সুতরাং আসার জন্য যেসব প্রেক্ষাপটগুলো তৈরি করা দরকার তার সব সমাধান হয়েছে। তার জন্য বাড়ি নেওয়া হয়েছে, সেই বাড়িতে যারা তার রক্ষণাবেক্ষণের জন্য থাকবেন তাদেরকেও নেওয়া হয়েছে। খুব দ্রুতই উনি আমাদের মাঝে চলে আসবেন এবং তার আগে ওনার যে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করেই উনি আমাদের মধ্যে চলে আসবেন। আমরা আশা করতেছি উনি নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যেই আমাদের মাঝে ওনাকে আমরা ফিজিক্যালি দেখতে পাবো। অর্থাৎ আপনি বলছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরতে পারেন, এটা আপনি দায়িত্ব নিয়ে বলছেন। জয়নাল আবেদীন শিশির, একটা তো সময়সীমা আমরা পেলামই। কি মনে করছেন, তারেক রহমান ফিরলে বাংলাদেশের রাজনীতির সিনারিও, রাজনীতির দৃশ্য বদলে যেতে পারে? কীরকম থাকবে বাংলাদেশ? আমি মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে আমাদের আশঙ্কা অনেক কেটে যাবে। আচ্ছা, ইলেকশন নিয়ে যে আমরা দেশি বিদেশি যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আপনি জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের বাংলাদেশে আসলে সেভাবে ইলেকশন দেখতে চায় না। আচ্ছা, তারা দেশটিকে আনস্টেবল দেখতে চায়। আওয়ামী লীগ প্রতিনিয়ত ইলেকশন বিরোধী ক্যাম্পেইন করছে, আওয়ামী লীগ ইলেকশন চায় না। এবং তাদের যে প্রক্সিগুলো রয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগের প্রক্সি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রক্সি, সবাই চাচ্ছে আমাদের ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য এবং দেশটিকে আনস্টেবল করার জন্য। যতভাবে বিশৃঙ্খলা উশৃঙ্খলা তৈরি করা যায় তারা করছে। তো সেই জন্য আমি বলবো, জনাব তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, মানুষ বিশ্বাস করতে শিখবে যে একটা মানুষের মধ্যে এই আত্মবিশ্বাসটা আসবে যে ইলেকশনটা হয়তো হচ্ছে। উনি যদি কোনো কারণে আবার দেরি করেন তাহলে এটা আমি মনে করবো আমাদের শত্রুপক্ষকে আত্মবিশ্বাসী করে তুলবেন এবং অনেকে মনে করবেন যে উনি হয়তো কোনো মেসেজ ওনার ক্যারি করছেন যে ইলেকশনটা হচ্ছে না বা ওনার জীবনের নিরাপত্তার হুমকি আছে। আমি এগুলো বলতে চাই, যদিও অনেকে বলে না। আপনার তারেক রহমানের সাহেবের যে নিরাপত্তার হুমকি, এটা বিএনপির বিভিন্ন জায়গা থেকে আমরা কানাঘুষা শুনছি। অনেকে মনে করছেন যে ওনার এখানে বাংলাদেশের নিরাপত্তার হুমকি আছে। ওনাকেও তো স্পষ্ট করা উচিত কোন পক্ষ থেকে নিরাপত্তার হুমকি যদি থেকে থাকে জনগণকে উনি জানাক। আমরা তো চাইবো যে আমাদের জাতীয় সকল নেতাদেরকে বাংলাদেশের মানুষ নিরাপত্তা দিবে, এদেশের প্রশাসন নিরাপত্তা দিবে, এদেশের সকল কর্মকর্তারা নিরাপত্তা দিবে। এটা বিএনপি হোক, জামাতের হোক, এনসিপির হোক, আমরা তো কোনো জাতীয় কাছে আসবো। একটু জামাল ভাইয়ের কাছে আসি। জামাল ভাই, যে কথাটি বললেন শিশির, যে আসলে তারেক রহমানের নিরাপত্তার হুমকি যদি থেকে থাকে সেটা কোন দিক থেকে আছে? না, আমরা বাংলাদেশে ইতিপূর্বে দেখেছি আমাদের দুইজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই জায়গায় জাতীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র ছিল। সেই হিসাবে আমরা আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে সেভাবে চিন্তা করছি না। তবে তারা তো একেবারেই যে সাধারণ মানুষের মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকতে পারবে তাও আমরা মনে করতেছি না। অবশ্যই তার জন্য যে নিরাপত্তা প্রয়োজন, রাষ্ট্র সে নিরাপত্তা দেবে এবং দলের মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। এর আগে তাকে নিয়ে যে ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বাংলাদেশ এখন বের হয়ে এসছে এবং আমরা বিশ্বাস করি উনি নির্বাচনী তফসিল দেওয়ার সাথে সাথেই বাংলাদেশে আসবেন এবং আমাদের সাথে থেকে নির্বাচন করবেন এবং আমাদের সকল প্রার্থীর কাছে উনি পৌঁছে যাবেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে উনি ভিজিট করবেন বলে ইতিমধ্যে এখন বিএনপি তৃণমূলের যে অবস্থা, নানা ধরনের বিশৃঙ্খলার কথা আমরা শুনি, আমরা প্রতি টকশোতে এই বিষয় নিয়ে অবশ্য আলোচনা করি। তারেক রহমান ফিরলে এখানে আসলে এই বিশৃঙ্খলাটা কি উনি সামাল দিতে পারবেন, নাকি বিশৃঙ্খলা আর বাড়বে বা কমবে, কি অবস্থা হবে? না, ওনার নেতৃত্বের প্রতি আমাদের বিএনপির একেবারে তৃণমূল থেকে শুরু করে
উপরের লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আত্মবিশ্বাসী, এবং উনি যা কিছুই করেন না কেন তথ্য নির্ভর। আমাদের যেসব জায়গায় ইতিমধ্যেই প্রার্থী দিয়েছেন আমরা দেখেছি বেশিরভাগ উনি তথ্য নির্ভর হয়ে উনি প্রার্থী দিয়েছেন, উনি কারো কথায় বা কোনো তদবিরে কোনো প্রার্থী হচ্ছে না। সুতরাং আমাদের অনেক সময় প্রত্যাশা থাকে, কিন্তু উনি যখন সেই তথ্য নির্ভর জরিপ করে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্নভাবে জরিপ করে উনি আমাদেরকে প্রার্থী দিচ্ছেন, তখন আমরা কিন্তু দেখতেছি যে কেউ কেউ হয়তো বা সেই জরিপ সম্পর্কে জানে না বলে নিজে অতি আত্মবিশ্বাসী হয়ে আছেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের নেতা যখন আমাদেরকে বলবে, বা ইতিমধ্যেই যে সব জায়গায় বলেছে, কোথাও আমাদের সেই বিদ্রোহী প্রার্থী এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু নাই। প্রথম দিকে যেটুক শুরু হয়েছিল তাও ইতিমধ্যেই দেখেছেন যে আপনি হয়েছে, অনেকটাই হয়ে এসছে। আমরা আশা করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে গিয়া কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে না। জি, জনাল উদ্দিন শিশির, বিএনপির সঙ্গে এনসিপির যে সমঝোতা বলি, আসন ভাগাভাগি বলি, বা যে ধরনের কথাই বলি, হতে গিয়েও হলো না। তারেক রহমান যদি দেশে ফিরে, এখানে কি আরেকটু নতুন করে কোনো সমীকরণ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসলে আমরা বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে জোটের কোনো ঘোষণাই আমরা দিইনি, এবং আমাদের জোট হবে না এ ধরনের কোনো ঘোষণাও আমরা দিই নাই। এখনও তো তফসিল অনেক বাকি। আমরা বলেছি বাংলাদেশপন্থী যেই কোনো দলের সাথে আমাদের ঐক্য হতে পারে, ভোট হতে পারে, জোট হতে পারে, বা যে কোনো আসন সমঝোতা হতে পারে। এটা ওনাদের পক্ষ থেকেও আমাদের জানাতে পারে, আমাদের পক্ষ থেকেও আমরা হয়তো ইচ্ছা প্রকাশ করতে পারি। কিন্তু এখনও তো তফসিল ঘোষণা হয়নি, যার কারণে এখন পর্যন্ত আমরা চাচ্ছি এককভাবে যদি ইলেকশনটা করা যায়। বিএনপির সাথে তো আমাদের এমন কোনো ঘোষণা হয় নাই যে আমরা বিএনপির সাথে জোটে যাচ্ছি, যার কারণে যেটা বলা যেতে পারে যে হইও হইল না। বেগম জিয়ার আসন ছাড় দিয়ে এক ধরনের বিএনপিকে বেগম জিয়ার আসন রেখেছেন। বেগম জিয়ার আসনে ছাড় দিছি আমরা। বেগম জিয়া বাংলাদেশে 1981 সাল থেকে শুরু করে এবং 1990 পর্যন্ত ওনার যে গণতন্ত্র উত্তরণ যে অবদান, এবং বিগত 17 বছর ওনার যে ত্যাগ এবং ওনার উপর যে নিপীড়ন গিয়েছে, এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে উনি আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। উনি যদি আর রাজনীতি নাও করেন, উনি এই ওনার অবদানের জন্য উনি দেশের একটা শ্রদ্ধার সবসময় উনি শ্রদ্ধায় থাকবেন। তো সেই হিসাবে আমরা মনে করেছি, আমরা তরুণরা আমরা ওনাকে মুক্ত করেছি, আমরা তো ওনাকে মুক্ত করেছি, এই জন্য আমরা ওনাকে আর একটু সম্মান দিই না। আমরা যদি আমাদের প্রবীণদেরকে এভাবে সম্মান দিই, আমরাও একসময় যখন প্রবীণ হব আমাদেরকে তো অনেকে রাজনীতির মাঠে সম্মান দিবে। আমরা চিন্তা করলাম যে ওনাকে যত বেশি সম্মানিত করা যায়। আমরা তো আমাদের যে বাংলাদেশপন্থী দলগুলো রয়েছে, আমরা তো কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা নামি নাই, প্রতিযোগিতা নেমেছি। আমরা চাচ্ছি আমাদের রাজনৈতিক যে ওয়েদারটা আছে এটাকে কীভাবে আরও হেলদি করা যায়। এটা আনহেলদি রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। যেমন আপনি বললেন যে বিএনপির ভায়োলেন্স, বিএনপির দলীয় কোন্দলে 200 নেতাকর্মী খুন হয়েছে। আমরা কিন্তু এটা বিপ্লব পরবর্তীতে প্রত্যাশা করি নাই। আমরা তো ভেবেছি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাবে, দেশ সম্পূর্ণ শান্ত হয়ে যাবে। কিন্তু এভাবে দলীয় কোন্দলে যদি 200 নেতাকর্মী খুন হয়, এটা শুধু দোলার ম্যাটার না, তো এটা তো সামাজিক একটা মূল্যবোধের অবক্ষয় হয় এবং রাষ্ট্রের একটা স্ট্রাকচার এখানে স্থিতিশীলতা নষ্ট হয়। সেজন্য আমরা চাচ্ছি এই পলিটিক্যাল ওয়েদারটাকে আমরা হেলদি করার জন্য, এটাকে পরিবর্তন করার জন্য। জি, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করব ভোটের প্রতিপক্ষ নিয়ে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ভোটের প্রতিপক্ষ নিয়ে। এ পর্বে একটু জামাল ভাইয়ের কাছে যেতে চাই। শুরুতে জামাল ভাই, গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল গত কয়েকদিন ধরে। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলছিলেন একসঙ্গে গণভোট আয়োজন করা চ্যালেঞ্জ হয়ে যাবে নির্বাচন কমিশনের জন্য। যদিও অর্থ উপদেষ্টা দুদিন আগে বলতে শুনেছি যে তিনি বলেছেন চ্যালেঞ্জ হলেও নির্বাচন কমিশনকে এটা করতে হবে। এই গণভোটের আয়োজন করতে গিয়ে নির্বাচনের তফসিল পিছিয়ে যাওয়া বা এই ধরনের কোনো আলোচনা বা আশঙ্কা আছে কিনা রাজনীতির মাঠে? হ্যাঁ, গণভোট নিয়ে সরকার যেভাবে এটাকে সামনে নিয়ে এসছে, প্রথম দিকে আমাদের কিছুটা কনফিউশন থাকলেও যেহেতু এখন একই দিনে করবে, একই দিনে একাধিক ব্যালটে আমাদের ইলেকশন করার অভিজ্ঞতা রয়েছে। আমরা যদিও সেটা জাতীয় নির্বাচনে হয়নি, কিন্তু লোকাল গভর্নমেন্টে আমরা একাধিক ব্যালট পেপারে আমরা নির্বাচন করেছি। সেই হিসাবে এখন যেভাবে একই দিনে করতেছে, মানুষ উৎসব মুখরভাবে কেন্দ্রে আসবে। বরং আগে যদি এটা আলাদা হতো তাহলে ভোট কাস্টিং নিয়ে আমাদের একটি সন্দেহ ছিল। কিন্তু এখন আমরা মনে করতেছি সরকার এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের জন্য মানুষ কেন্দ্রে আসবে এবং গণভোটেও উৎসবমুখরভাবে এখানে তাদের মতামত প্রকাশ করবে।
জনাব শিশির, একই দিনে গণভোট হবে, যেটা বলছেন যে এখন আর আশঙ্কা নেই। আপনাদের আসলে কি ধারণা, এই যে গণভোটটা হচ্ছে এই একই দিনে হওয়ার কারণে এখন পর্যন্ত রাজনীতির মাঠে বা নির্বাচনের মাঠে কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা আপনারা? আমরা শুরু থেকে দলগতভাবে বলেছি যে গণভোটের ডেট নিয়ে আমাদের কোনো রিজিড অবস্থান নেই। আচ্ছা, আমরা বলেছি তবে সবচেয়ে ভালো হয় যদি জাতীয় সংসদ ইলেকশনের আগে গণভোট করলে। আমরা বলেছি আমাদের প্রায়োরিটি হচ্ছে আগে করা, কিন্তু যদি তারপরও সরকার যদি মনে করে বা অন্যান্য দলগুলো যদি মনে করে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হোক, সে ব্যাপারে আমাদের খুব জোর আপত্তি নেই। তবে আমরা মনে করি যে গণভোটের যে সময়টা নির্ধারণ করা হয়েছে এখানে, এই সময়ের মধ্যে ধরেন আপনার যদি 4টা প্রশ্ন থাকে, আমার মনে হচ্ছে এখানে তো ভোটারদের তো এখানে 4টা প্রশ্ন পড়া লাগবে। একজন ভোটারকে অনেক সময় ব্যয় হবে এখানে। এখানে যদি কোনো ভোটার 5 মিনিট 10 মিনিট সময় ব্যয় করে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি প্রশ্ন রাখা হয়, 4টি প্রশ্ন না রেখে, এটা খুব ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জাতীয় নির্বাচনের কিন্তু বৈধতা বলেন আর এই যে নতুন যে সংসদ হবে বৈধতা বলেন, এটা কিন্তু বৈধতা কিন্তু এই জুলাই শহীদের রক্ত। তো আপনার এই গণভোটের মাধ্যমে আমাদের জুলাই সনদ অধ্যাদেশ সেগুলো বাস্তবায়ন হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে গণভোটের রেজাল্টটা যাতে কোনোভাবে জাতীয় সংসদ ইলেকশনের রেজাল্টের পরে না হয়, হয়তো সাথে সাথে দিতে হবে আর নয় আগে দিতে হবে। যদি এটা দেরি করা হয় তাহলে আমাদের পুরো যে জুলাই কেন্দ্রিক যত আয়োজন, যত অর্জন সব কিছু বেচতে যাবে। এবং গণভোট নিয়ে ষড়যন্ত্র যেটা শুরু থেকে ছিল এবং জুলাই নিয়ে যে ষড়যন্ত্র ছিল এবং নতুন সংবিধান বা এই সংস্কার নিয়ে ষড়যন্ত্র ছিল, এটা আরও ঘনীভূত হবে। এবং এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের তো কোনো নির্বাচন করার অভিজ্ঞতা নেই। এই ক্ষেত্রে তাদের পা পিছলে যেতে পারে কিনা? তারা তো একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে নতুন করে আসতেছে। যদিও জামাল ভাই বললেন যে অভিজ্ঞতা আছে, বাংলাদেশের অভিজ্ঞতা আছে একসাথে 2টা ব্যালটে নির্বাচন করার বা একাধিক ব্যালটে নির্বাচন করার। এখানে একাধিক ব্যালট আসলে এইটি আসলে কোনো ধরনের কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে এই বর্তমান নির্বাচন কমিশন কাজ থেকেও কথা বেশি বলে। আচ্ছা, এবং ওনার ফিটনেস নিয়ে আমার শুরু থেকেই ঘাটতি ছিল। আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি যে এই নির্বাচন কমিশন শুধু দলগুলোর আনুকূল্য পাওয়ার জন্য, বিশেষ করে বিএনপির আনুকূল্য পাওয়ার জন্য, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাককে মেয়র বানানোর জন্য উনি তো বিএনপি দপ্তর সম্পাদকের ভূমিকার মতো আচরণ করলেন, অথচ ওটা ওনার হওয়ার কথা ছিল না। আচ্ছা, ইভেন উনি আমাদের যে প্রতীক নিয়ে যে আচরণটা করলেন, আমাদেরকে সে শাপলা প্রতীক দেয়নি, পর্যন্ত তো আপনাদের চাপে আমাদেরকে শাপলা কুলি। আমি একটু এখন মজার কথা বলি, ধরেন আমাদেরকে সে কোন আইনে শাপলাটা না দিয়ে শাপলা করে দিল, এটা কিন্তু ব্যাখ্যা দেয় না গায়ের জোরে। আচ্ছা, কোনো ব্যাখ্যা দেয় না। এখন জাতীয় মানে যদি ফুল এই জন্য শাপলা দেওয়া যাবে না, জাতীয় ফল কাঁঠাল, কাঁঠাল তো সে পুরোটাই দিল, এই বিতর্ক আমরা কাঁঠালের তো বিচি দেয় না। আর যদি ইলিশ যদি আমরা চাইতাম তাহলে সে কি দিত আমাদের? আচ্ছা, ঝাটকা ইলিশ দিত, ঝাটকা দিত, দিতে পারবে সে কোনো আইনি ব্যাখ্যা? এই যে অহেতুক কাজের মধ্যে সে তার অনেক সময় নষ্ট করছে। ইভেন যে প্রবাসীদের যে পোস্টাল ভোটার, আমার মনে হয় সেখানেও সে ফেল মারবে এবং তার রেসপন্স খুব খারাপ। আমার কাছে মনে হচ্ছে সকল প্রবাসীরা মনে হচ্ছে এবার ভোটার আওতা আসে কি না আমি এখনও সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে তার এখনও হাতে সময় আছে, সে আমাদের এই রাজনীতির মধ্যে না ঢুকে প্রফেশনাল মোডে চলে যাওয়া উচিত, অন্যথায় সে কিন্তু দোষী হবে। এবং আমরা একটা কথা বলে রাখি, এই জুলাই ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে সে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বসেছেন। সে কিন্তু তার রিটায়ারমেন্টের পরে 7-8 বছর বেকার ছিলেন। তাইলে আপনার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, আপনি এখানে অলরেডি 2 বছর বেতন ভাতা সব নিলেন, জনগণের ট্যাক্সের টাকাই তো। এরপরে যদি আপনি আপনার ফিটনেস না দেখাইতে পারেন তাহলে কিন্তু জনগণ কিন্তু আপনাকে দায়বদ্ধ করবে এখানে। জি, যেমন ভাই জনাবুদ্দিন শিশির যেটা বলছিলেন যে এই নির্বাচন কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে, আপনাদের সঙ্গে আসলে নির্বাচন কমিশনের এত নিবিড় সম্পর্কটা কেন? না, আমরা মোটেই এটা মনে করতেছি না, কারণ বরং আপনি দেখেছেন যে আমাদের কোনোভাবেই ইশরাককে তারা দেয়নি। ইশরাকের যে শপথ নিয়ে তো দেয়নি, স্থানীয় সরকার থেকে দেওয়া হয়নি বা সরকারের তরফ থেকে, নির্বাচন কমিশন তো তার কাজটা করে গ্যাজেট তো দিয়ে দিছে। গেজেট দিলেও আমরা নির্বাচন কমিশন থেকে পরবর্তী সময় তার যে রেসপন্স করা উচিত ছিল সেই রেসপন্স পাইনি। আর নির্বাচন কমিশন কিভাবে রেসপন্স করতে পারতো? আমরা নির্বাচন কমিশনকে তো আমরা আবেদন করেছিলাম যে তারা যেহেতু গেজেট করেছে, গেজেটের পরে এটার একটা বাধ্যবাধকতা রয়েছে, সেই হিসাবে তারা যাতে নির্দেশনা দেয়, কিন্তু তারা কোনো নির্দেশনা দেয়নি। আচ্ছা, বরং আমরা যেভাবে দেখেছি যে
শাপলা কেন দিবে না তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দিবে, আমরা সেই ব্যাখ্যা আমরা দেব না। কিন্তু বরং তারা যেহেতু দিবে না বলেছে, তারপরেও এনসিপি আদায় করে নিয়েছে প্রেশার দিয়ে, বরং আমরা তো মনে করি এনসিপির কাছেই তারা মাথা নত করেছে। বারবার তারা যেভাবে বলেছে কোনোভাবেই শাপলা দেওয়া যাবে না, এনসিপি বলেছে শাপলা ছাড়াই তারা কোনোভাবে রেজিস্ট্রেশন দিবে না। 10 সেকেন্ডে একটু জয়নাল আবদিন শিশিরের কাছে জানতে চাচ্ছি, বলছে মাথা নত করে নিয়েছে, এই যে শাপলা পাওয়া, এটা কি এনসিপির বিজয়? আমরা এখনো মনে করি আমরা শাপলাই পাবো, এবং এটা আমাদের আইনগত অধিকার। বর্তমান যে ইসি আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছেন, এবং উনি আমাদের একটা আইনগত অধিকার থেকে আমাদের বঞ্চিত আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করবো এখন প্রকাশ। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। আলোচনা করছিলাম ভোটের প্রতিপক্ষ নিয়ে। এর মধ্যে আজকে কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বা বাংলাদেশে একটি আলোচনা প্রকট আকার ধারণ করেছে। যদি এই আলোচনাটা গত কয়েক মাস আগেও ছিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি স্পষ্টভাবে বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। আবার আজকে চট্টগ্রাম বন্দরের আশেপাশে এটা নিয়ে বিক্ষোভ হয়েছে, অবরোধ হয়েছে রাস্তা। জামাল ভাইয়ের কাছে প্রশ্ন, এই বিক্ষোভ, অবরোধ কিংবা এই যে বিএনপির বিরোধিতা, এর মধ্যে কোনো যোগসূত্র আছে? এর মধ্যে যোগসূত্র না থাকলেও আসলে আমরা তো সবাই এই দেশের স্বার্থের জন্যই কাজ করে থাকি। যারা শ্রমিক, বন্দরে যারা কাজ করেন, তারাও এদেশের মানুষ। বিএনপিও এদেশের মানুষের জন্য এই রাজনীতি করে। যে বন্দর যেভাবে বিদেশিদের কাছে দেওয়ার কথা বলা হয়েছে, এটা আমি মনে করি যে এটা একটা সার্বভৌম সংসদের অধীনে আরও বেশি করে আলোচনা হওয়া উচিত ছিল, যে কাদেরকে দিবে, তারা কি কারণে দিচ্ছে, তাদের কি কি অভিজ্ঞতা বেশি আছে, তারা কতটুকু পরিমাণে আমাদেরকে ট্যাক্স বা আদার্স ফ্যাসিলিটিস দিতে পারবে, সেইটা আলোচনা হয়নি। আলোচনার বাইরে গিয়ে একটি অনির্বাচিত সরকার বন্দর দেওয়ার এভাবে একটা সিদ্ধান্ত নিলে অবশ্যই মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে যে কেন তারা এটা হঠাৎ করে করেছেন। তাই যেহেতু এদেশের মানুষের এই বন্দর ভাড়া দেওয়ার মধ্যে বন্দরকে যাদের কাছে হস্তান্তর করার কথা ভাবছে, তাদের সম্পর্কে আমাদের মানুষরা জানে না। এটা নিয়ে যদি বেশি করে আলোচনা হতো, তাইলে মানুষের মধ্য থেকে হয়তো বা শঙ্কা কাটতো, অথবা এর বিরোধিতা আরও মানুষ সঠিকভাবে করতে পারতো যে তারা এটা বুঝে করতেছে। কিন্তু এখন মানুষকে অন্ধকারে রেখে এই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, মানুষ কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। কারণ একটা দেশের বন্দর অন্য দেশের কাছে যাবে, মানুষ সেটা সম্পর্কে জানবে না, সেরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ আগেও মেনে নেয়নি, এখনও মেনে নিচ্ছে না, এবং সঙ্গত কারণেই বিএনপি তার বিরোধিতা করছে। সরকারের পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে যে আসলে এই বন্দর দেওয়া হচ্ছে অল্প সময়ের জন্য, লিজ দেওয়া হচ্ছে, এটি আসলে বন্দর ভাড়া দেওয়া হচ্ছে যে অর্থে, সেই অর্থে না, এটি পরিচালনা করার জন্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের, তারা বলছে যেটি, যে বাংলাদেশের কারোরই এই বন্দর পরিচালনার সক্ষমতা নেই। আবার অনেক ধরনের বন্দরকে ঘিরে যে দুর্নীতির, যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সেই জায়গায় এই দৌরাত্ম্য কমানোর জন্য বলা হচ্ছে। সেখানে কি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কোনো রাজনৈতিক গোষ্ঠীর? না, দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে রাজনৈতিক স্বার্থ, রাজনীতিবিদরা তো দেশের জন্যই রাজনীতি করে, দেশের মানুষের স্বার্থের কথাই তারা ভাবে। তারা যেভাবে বলেছে যে স্ট্যাটিস্টিক্স তারা দিচ্ছে, এটা দেশের মানুষকে যদি বোঝানো হতো এবং আমরা যদি বুঝতে পারতাম, সংসদে আলোচনা হতো, আমাদের সার্বভৌম সংসদ, সরকারি দল, বিরোধী দল এখানে আলোচনা করলে তার মধ্য থেকে আগামী দিন বন্দর কিভাবে চলবে তার একটা নির্দেশনা আমরা পেয়ে যেতাম, যে কতটা সরকার লাভবান হবে। এবং এখন সিন্ডিকেট বিভিন্ন জায়গায় আছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি থেকে বেরিয়ে আসাই তো জন্য আমাদের জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ তো আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা বড় অবস্থান নিয়েছি। সুতরাং আমরা মনে করি যে দুর্নীতি রোধ করা প্রয়োজন। ঠিক একইভাবে বন্দর বিদেশিদের হাতে গেলে আমরা কতটুকু পরিমাণে উপকৃত হব তা আমাদেরকে জানা দরকার। তাছাড়া আমাদের মানুষরা এটা মেনে নিবে না, এবং সঙ্গত কারণেই এর বিরোধিতা আমরা করে যাচ্ছি। জি, জয়নাল আবদিন শিশির, শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, যে নিয়ে আলোচনা করছিলাম বন্দর নিয়ে কি আপনারা আগে যে অবস্থানে ছিলেন এনসিপি, এখন কি সেই অবস্থানে আছেন না কিছু পরিবর্তন? আচ্ছা, আমি ব্যক্তিগত আমার একটা মত দিই। সেটা হচ্ছে, ভাই যেটা বললেন যে জনগণকে জানানো এবং এটা আরও স্ক্রুটিনি করা, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। জনগণকে আসলে জানানো উচিত, যাতে এটা আমাদের জাতীয় স্বার্থ, এটা আমাদের জাতীয় সম্পদ, বা এখান থেকে আমাদের অনেক রেভিনিউ হয়, সেটা জনগণকে জানিয়ে করা উচিত। কিন্তু যেভাবে এটার বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে, বা আমি যাদেরকে দেখছি যে কিছু ইন্ডিয়ানপন্থী সংগঠন, পেশাজীবী এবং কিছু সিন্ডিকেট, এবং বর্তমানে বন্দরটি যাদের হাতে রয়েছে তারাও তো ভারতপন্থী কোম্পানি। সুতরাং এটা তাদের স্বার্থের একটা বড় ধরনের আমি দ্বন্দ্ব মনে করি।
যেভাবে বলা হচ্ছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, আসলে সে অর্থে আমি মনে করছি না। আমি যতটুকু জানি যে প্রতিষ্ঠানটি এর দায়িত্বে আসছেন বা পরিচালনা দায়িত্বে আসছেন, মূলত তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সক্ষমতা বাড়ানোর জন্য, এবং যার মধ্যে দিয়ে আমাদের অনেক রেভিনিউ করা সম্ভব, যেটা 2 গুণ 3 গুণ বাড়াবে বলে সরকার মনে করছে। এই প্রতিষ্ঠানটি কিন্তু ভারতেরও শুনছি 6টি বন্দর পরিচালনা করছেন, এবং বিশ্বের যে 15-16টি বন্দর রয়েছে এর মধ্যে 12টি দায়িত্বে রয়েছেন এই কোম্পানিটি। তো এখন যদি একটা বন্দর যদি একটি কোম্পানিকে দিলে যদি মানে এটা দেশ বিক্রি হয়ে যায় বা বন্দর বিক্রি হয়ে যায়, তাহলে তো ভারতেরও তো 6টা ওরা পরিচালনা করছেন। এবং এই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন কোনো পলিসি আছে কিনা তাও তো আমি জানি না, যারা আবার 200 বছর শাসন করার জন্য আসছে। করলে তো তাহলে তো ভারতের 6টা আছে, তাহলে তো ওই দিক থেকে শুরু হবে শাসনটা। আমার কাছে মনে হয় এগুলো স্রেফ প্রপাগান্ডা এবং স্বার্থের দ্বন্দ্ব, এবং বেশিরভাগ হচ্ছে এই কাজগুলো করছেন ইন্ডিয়ান পন্থীরা। আর বিএনপির পক্ষ থেকে এটা কেন আসছে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। আর এখানে তো আসলে বিএনপির ব্যবসায়ীরা তো এখন বিএনপিমুখী হচ্ছে, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরাও এখন বিএনপির সাথে যোগ দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বিএনপির ব্যবসায়ী গ্রুপটা বিএনপিকে কোনোভাবে এটা ভুল বুঝাচ্ছে, যে আপনারা ক্ষমতায় আসতেছেন এরকম একটা জিনিস ধরে নিয়ে আপনাদের হাত দিয়ে এটা মানে চুক্তি হোক, পরিচালনা হোক, এখন এটা দিয়েন না, এটা নিয়ে আমরা একটা প্রপাগান্ডা করি, রাজনীতি করি। আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে এই গ্রুপটা, ব্যবসায়ী গ্রুপটা, তারা বিএনপিকে বিভ্রান্ত করেছে। আর না হয় বিএনপির মতো দল এটার আসলে বিরোধিতা করার আমি যৌক্তিক কোনো কারণ দেখি না। জি, অনেক ধন্যবাদ জামাল ভাই, অনেক ধন্যবাদ জনাল আব্দুল শিশির, আপনাদেরকে আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।